স্বল্প খরচে দুদিন ছুটি কাটানোর জন্য বাঙালির প্রথম পছন্দ দীঘা। দীঘার সমুদ্র সৈকতে স্নান, উদয়পুর তালসারি ভ্রমণ, সন্ধ্যায় সমুদ্রের ধারে দীঘা মার্কেটে ছোটখাটো কেনাকাটা, এই নিয়েই দুদিন হাসতে খেলতে কেটে যায় দীঘা। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব দুদিন 3 রাত দীঘা ভ্রমণের যাবতীয় তথ্য ও আমার নিজের ভ্রমণ অভিজ্ঞতা। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দীঘায় যাওয়ার সবচেয়ে সস্তা এবং পুষ্টিকর মাধ্যম হলো ট্রেন। হাওড়া থেকে রোজ সকাল ও দুপুরে তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং কান্ডারি এক্সপ্রেসে করে খুব সহজেই দীঘা পৌঁছানো যায়। এছাড়া সাঁতরাগাছি স্টেশন থেকেও লোকাল ট্রেনে করে দীঘা পৌঁছানো যায়। তবে এবার আমরা দীঘা গিয়েছিলাম বাসে করে। ঘড়ির কাঁটায় বাজে ঠিক 10টা 45 আর আমি এখন পৌঁছে গেছি ধর্মতলা মানে এক্সপ্লেনেড বাস স্টেশনে। আর আমাদের বাসও কিন্তু দিয়ে দিয়েছে। তো আজকে আমরা যে বাসে ট্রাভেল করছি সেটা হচ্ছে এক্সপ্রেস লাইনের বাস। আর এই বাসটা ধর্মতলা থেকে ঠিক রাত্রি 11টা 45-এ ছেড়ে পরের দিন ভোর 4টে 45-এ কিন্তু দীঘাতে পৌঁছায়। ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক 4টে। নির্ধারিত সময়ের 45 মিনিট আগে আমাদের বাস আমাদের পৌঁছে দিল নিউ দীঘাতে। আমরা যে হোটেলটা নিয়েছি সেটা কিন্তু একদমই সামনে, মানে একদম যেখানে বাস নামিয়েছে তার একটুখানি সামনে, মানে হেঁটে 1 মিনিটও লাগে না। তো তার জন্য আমরা হেঁটে হেঁটে এখন হোটেলের দিকে যাচ্ছি। তো রাইট নাও এখন আমি রয়েছি আমাদের রুমে, হোটেল রুমে, যে হোটেল রুম আমরা বুক করেছিলাম। তো কোন হোটেলে রয়েছে কি রয়েছে সেটা তোমাদের একটা আলাদা ডেডিকেটেড ভিডিওতে তোমাদের বলে দেবো। আমি যে হোটেলটায় রয়েছি এই হোটেলটাতে কিন্তু আমি আগেও যখন দীঘা এসেছিলাম সেবার ছিলাম, আর হোটেলটা আমার খুব ভালো লাগে। এই হোটেলটা নিউ দীঘায়, আর হোটেলের নাম হচ্ছে পার্ক পয়েন্ট। দীঘাতে ছোট বড় বিভিন্ন মানের এবং বিভিন্ন দামের হোটেল রয়েছে। তোমরা দীঘা এসে তোমাদের পছন্দ মতো যে কোনো হোটেলে উঠতে পারো। আমি এবার উঠেছিলাম নিউ দীঘার পার্ক পয়েন্ট হোটেলে। এর আগেও আমি এই হোটেলটিতে ছিলাম। পার্ক পয়েন্ট হোটেল থেকে নিউ দীঘা সমুদ্র সৈকতের দূরত্ব পায়ে হেঁটে 2-3 মিনিট। আজকে আমাদের দীঘার প্রথম দিন এবং এখন বাজে সকাল এই 11টার একটু বেশি। ব্রেকফাস্টের সময় চলে গেছে, তাও যেহেতু আমরা একটু দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি তাই আমাদের ব্রেকফাস্ট করতে করতে একটু দেরি হয়ে গেছে। তো আমরা আজকে ব্রেকফাস্টে অর্ডার দিয়েছি একটা পরোটা, মানে আলুর পরোটা দিয়েছি আমি, আর মেরি এখানে খাচ্ছে ব্রেড অমলেট, আর সাথে ওরা কিছু কাটলেরিস দিয়েছে আর কিছু সল্ট আর সুগার দিয়েছে। এই হচ্ছে আমার আলুর পরোটা, আর এখানে দিয়েছে একটা চাটনি বা আচার বলতে পারো, আর এখানে দিয়েছে দই। তো এই দুটোর মধ্যে একটাও আমি খাবো না, আমি নর্মাল জাস্ট পরোটাটা খাবো, আলুর পরোটাটা। তো চলো দেরি না করে খেয়ে নিই, দেখি কেমন হয়েছে। তো এবার খেয়ে দেখার পালা যে আলুর পরোটাটা করেছে কীরকম। তো জেনারেলি আলু পরোটা কিন্তু সব জায়গায় মোটামুটি ভালোই করে, আর এখানকার রান্না মোটামুটি ভালো, মানে আমি আগের বার ছিলাম তো মোটামুটি বেশ ভালো। তো খেয়ে দেখি। ভালো, খারাপ না। তো এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক দুপুর 12:30, অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন আমরা আছি সমুদ্রে। তো চলো, কিন্তু সবার প্রথম আমরা আছি সমুদ্রের দিকে। তো আজকে কিন্তু এখনও অবধি দীঘাতে সেরকম রোদ নেই, হালকা গরম আছে। দীঘার সব থেকে বেস্ট পার্ট হচ্ছে দীঘা কিন্তু সবসময় জমজমাট, মানে উইকের যে কোনো দিন হোক সবসময় কিন্তু জমজমাট। আজকে বৃহস্পতিবার, তাও কিন্তু যা ভিড় রয়েছে এখন আমি তোমাদের দেখাচ্ছি, মানে এটা দীঘা বলেই সম্ভব। এই হচ্ছে এখন দীঘার ভিড়, এই হচ্ছে সমুদ্রের মানে বিচের পাশের জায়গা। ভিড়টা দেখো, আর এই হচ্ছে সমুদ্রের ধারের ভিউ, ভিড়টা দেখো। দীঘাতে কিন্তু এই নিয়ে আমি বেশ কয়েকবার আসলাম, মানে অনেকবার, বন্ধু বান্ধব থেকে শুরু করে ফ্যামিলি নিয়ে অনেকবার দীঘা আসা হলো, কিন্তু দীঘা কিন্তু দিন যত যাচ্ছে তত ক্রাউডেড হচ্ছে। তো এবার নিউ দীঘাতে একটা জিনিস দেখলাম, আমি ভুলও হতে পারি, আমার মনে হচ্ছে কেন জানি না জলের স্তরটা বোধহয় একটু বেশি এগিয়ে এসছে, যদিও এখন জোয়ার চলছে। তাও মানে আগে যেরকম বিচের সাইড দিয়ে সবাই স্নান করতো না সমুদ্রে নেমে, সেই জিনিসটা কিন্তু দেখছি না। সবাই মানে এই পাথরের উপর বসে রয়েছে। সমুদ্রে নেমে যে অনেকটা লোকে এগিয়ে যেত স্নান করতো সেটা কিন্তু এখন দেখছি না, হয়তো সিজনের জন্য বা এখন জোয়ার চলছে বলে তাই। বাট এটা কিন্তু একটু নতুন জিনিস দেখলাম এতবার দীঘা এসে। জানি নিউ দীঘাতে কিন্তু সবাই স্নান করতে আসে, জানি না সামনের দিকটার কী অবস্থা, আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি।
আমরা সমুদ্রের আশেপাশ দিয়ে ঘুরছিলাম, একটু সামনে গিয়েও বসেছিলাম। তো এখন আবার মেরির ইচ্ছা হয়েছে ডাব খাওয়ার। তো সমুদ্রে আসলেই মেরির ডাব খাওয়ার ইচ্ছা হয়। তাই এই যে পিছনে এই ডাবের দোকান আছে, এখান থেকে কিন্তু ডাব খাচ্ছে। এখান থেকে ডাবের দামাদামি করছে। কত দাম? 50, 70, 80। 50, 60, 70, 80। ডাবের তো বিরাট দাম। এখন ডাবের দাম দর চলছে। তো মেরি তো খেলো ডাব, তো আর আমি নিলাম হচ্ছে এই একটা ম্যাঙ্গো আইসক্রিম। তো এই ম্যাঙ্গো আইসক্রিমটা আমার খুবই ভালো লাগে। তো যে কোনো জায়গায় আমি আইসক্রিম খুব একটা পছন্দ না করলেও এই ম্যাঙ্গো আইসক্রিমটা আমি যে কোনো জায়গায় গেলেই খাওয়ার ট্রাই করি। তো আইসক্রিমটা খাই, খেতে খেতে এখন হোটেলে ফিরি। তারপরে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে বিকালবেলা কিছু জায়গায় বেরোনোর ইচ্ছা আছে। তো বেরোলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো আপাতত এটা খেতে খেতে হোটেলে যাই। বিচ থেকে এসে কিন্তু স্নান টান করে একটু শুয়ে নিয়েছিলাম, একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে আমাদের নিচেই যে রেস্টুরেন্ট আছে হোটেলে, সেখান থেকেই কিন্তু লাঞ্চ অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো সেটা এখন করব। মোটামুটি 3টে বেজে গেছে, একটু লেট হয়ে গেছে, কারণ আমরা এসে আগে একটু ভাবলাম যে রেস্ট নিয়ে নিই, তারপরে লাঞ্চটা করব। ওই জন্য একটু দেরিতে লাঞ্চ করছি। তোমরা যদি কোনো হোটেলে এসে থাকো, সেখানে তো নিশ্চয়ই নিজস্ব রেস্টুরেন্ট থাকতে পারে, আবার অনেক হোটেলে সেই রেস্টুরেন্ট থাকে না। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু বাইরেও অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, সেখান থেকেও খেতে পারো। বাট আমার এই পার্ক পয়েন্টের রেস্টুরেন্টের রান্না মোটামুটি বেশ ভালোই লাগে, যার জন্য কিন্তু আমি এখান থেকে অর্ডার দিচ্ছি, আর বাইরে যাচ্ছি না। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের পুরো খানা দানা। জিরা আলু ফ্রাই, ডাল, ভাত, আর এটা ডিমের ঝোল বা ডিমের কারি যা বলো। তো এই দিয়ে আজকে আমাদের একদম সিম্পল পেট পুজো হবে। তো চলো বেশি দেরি না করে খেয়ে নিই। তো দুপুরের খাওয়া তো আজকে কমপ্লিট হয়ে গেল। তো খাবার দাবার কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল, বেশ ভালোই হয়েছিল। আর কোয়ান্টিটি কিন্তু অনেকটাই ছিল, মানে আমি আর মেরি খেয়েও কিন্তু মানে একটু বেশি বেশি রয়ে গেছে। মেরির মতো কোনো মানুষ থাকলে 3জন আরামসে খেয়েও হয়তো বেঁচে যাবে, মানে মেরির মতো কেউ যদি থাকে। তো এখন একটু কিছুক্ষণ বসবো, বসে টসে তারপর বেরোবো বাইরে। দেখি আজকে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়। অনেকগুলো জায়গা আছে যেগুলো তোমাদের দেখাবো, যে দীঘাতে এসে তোমরা কোথায় কোথায় ঘুরতে পারবে। তো সেরকম অনেকগুলো জায়গা আছে। তো দেখা যাক কতটা ঘোরা যায়। বাইরে একটু বৃষ্টি হচ্ছিল, তো দেখি আজকে কোথায় ঘুরতে পারি, বাদ বাকিটা কালকে ঘুরবো। তো সবই তোমাদের দেখাবো। কোন বাজে বিকাল ঠিক 5টা, আর আজকে আমরা বেরিয়েছি বিকালবেলা একটু দীঘা এক্সপ্লোর করার জন্য। দীঘা মানে কিন্তু খালি সমুদ্র সৈকত নয়, দীঘার এই সমুদ্র সৈকতের বাইরেও কিন্তু আরো কিছু জায়গা রয়েছে। তার মধ্যে একটা জায়গায় আমরা আজকে যাচ্ছি। তো আজকে বিকালে আমরা ফার্স্টে যাচ্ছি অমরাবতী পার্কে। তো আজকে যেহেতু আমাদের হাতে বেশি সময় নেই, তো ওর জন্য আজকে আমরা খালি অমরাবতী পার্কেই যাবো। আমরা ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকে আমরা ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। তো এর জন্য আজকে আমরা খালি অমরাবতী পার্কে যাবো। তো চলো আমরা পার্কের সামনেই যাচ্ছি। যাই, এর আগে যখন মানে 2014-তে আমি প্রথমবার দীঘা এসেছিলাম বন্ধু বান্ধবের সাথে, সেইবার ফার্স্ট অমরাবতী পার্ক গেছিলাম। এইটা হচ্ছে অমরাবতী পার্কের টিকিট কাউন্টার, দেখতে পাচ্ছ। তো মেরি গেছে লাইনে টিকিট কাটতে, 10 টাকা করে হচ্ছে টিকিট প্রাইস, প্রচণ্ড ভিড়। আর এই হচ্ছে অমরাবতী পার্ক, ওটাতে এন্ট্রান্স। এই হচ্ছে টিকিট, 10 টাকা করে। তো চলো ভিতরে যাওয়া যাক। তো আমরা ঢুকে গেছি অমরাবতী পার্কে। তো ঢুকেই যেটা একটা ব্যাড নিউজ আছে, তো সেটা হচ্ছে রোপওয়ে বন্ধ, মেনটেনেন্স চলছে, যার জন্য কিন্তু রোপওয়ে বন্ধ রয়েছে। তো ভেবেছিলাম রোপওয়েটা চড়বো, প্লাস বোটিংয়ের ব্যবস্থা আছে, বোটিং করবো। যাই, বাদবাকি কিন্তু পার্কটা অনেকটা বড়, কী কী আছে সবই তোমাদের দেখাচ্ছি। সেই 14 সালে এসেছিলাম, আবার 10 বছর পর অমরাবতী পার্কে আসা। তুই এসেছিলি আগে? হ্যাঁ, আমি অনেক আগেই তো চলছে। ওটা মেনটেনেন্সের কাজ হচ্ছে, ওর জন্য দেখছে ওরা। 7 সালে এসেছিলাম। হ্যাঁ, ও 7-এ এসেছিল আর আমি এসেছিলাম 14-তে। তো যাই হোক, তারপরে দীঘা এসেছি, মানে অমরাবতী হ্যাঁ পার্কে হ্যাঁ, আসা হয়। দীঘা অনেকবার এসেছি, অমরাবতী পার্কে কিন্তু আসা হয়নি। 14-র পরে অনেকবার দীঘা এসেছি, বহুবার। বাট অমরাবতী পার্কে প্রথম আসলাম 14-র পর। তো এখানে বোটিং আছে, বোটিংটা করবো ভেবেছি। অমরাবতী পার্কে এই যে লেকটা রয়েছে, এই লেকটা কিন্তু বোটিং জোন, এখানে বোটিং করা যায়। প্রথমবার এসে বোটিং করেছিলাম, এবারও করব, যেহেতু রোপওয়ে হচ্ছে না। তো বোটিংটা তো করবোই, অনেকটা জায়গা নিয়ে কিন্তু বোটিংটা। প্রথমে কিন্তু ঢুকেই আপসেট হয়ে গেছিলাম আমরা খুব, যে আজকে রোপওয়ে চলবে না। বাট একটা সুসংবাদ আছে, সেই সুসংবাদটা হচ্ছে যে এখান থেকে একটু আগে অ্যানাউন্স করলো যে 6টা থেকে আবার রোপওয়ে চলবে আজকে। বাট এখন 5:30 বাজে, এখন আধ ঘন্টা টাইম আছে। তা আমরা ভাবছি আমরা এখন গিয়ে আগে একটু বোটিংটা করে নিই, তারপরে 6টা থেকে রোপওয়েটা চড়বো। তো
তো চলো বোটিং কাউন্টার ওখানে যাই। বোটিংয়ের টিকিট কেটে ফেলেছি, তো আমাদের দুজনের 25 মিনিটের জন্য 80 টাকা নিল। তো চলো, বহুদিন বাদে অমরাবতী পার্কে বোটিং করছি। মানে এই লেকটা কিন্তু অনেকটা, যার জন্য কিন্তু বোটিং করে মজা আছে। অন্যান্য জায়গায় কিন্তু ছোট ছোট লেক থাকে, বাট এইখানে লেকটা কিন্তু অনেকটা বড়, যার জন্য বোটিং করতে বেশ ভালোই লাগে। বোটিং আমাদের কমপ্লিট। তো এখন আমরা যাচ্ছি রোপওয়ের ওখানে। পার্কটা একটু ছোট করে ঘুরেও নিলাম। তো দুঃসাহসিক বোট রাইডের পর এখন আমরা যাচ্ছি রোপওয়েতে। তো চলো, এটা 1.5 মাস ধরে বন্ধ ছিল, মানে শুনলাম একজনের কাছে 1.5 মাস ধরে বন্ধ ছিল। আজকেই 6টার সময় কিন্তু ওপেন হলো, ওর জন্য সেই লাইন পড়েছে। তো আমরা খুব এক্সাইটেড। তো চলো যাই। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি রোপওয়ের লাইনে, আমি আর মোটা। তো এখানে রোপওয়ে দুজনের মানে পার হেড হচ্ছে 80 টাকা করে, মানে 12 বছরের উপরে যারা তাদের জন্য পার হেড 80 টাকা করে, আর 12 বছরের নিচে যারা তাদের পার হেড 40 টাকা করে। তো আমাদের দুজনের 160 টাকা লাগলো। তো এখনও অনেক লাইন আছে, তোমরা দেখতে পাচ্ছ। রোপওয়েতে উঠে যেটা বুঝলাম, এই রোপওয়ে রাইডটা সন্ধ্যের জন্য একদমই নয়। অন্ধকার থাকার জন্য বাইরের কোনো জিনিসই দেখা যাচ্ছিল না। বিকাল হলে হয়তো এই রাইডটা আরো ভালো হতো। আর রোপওয়ের মধ্যে ছিল একদম আবদ্ধ, তাই গরমে বেশ ভালোই অসুবিধা হচ্ছিল। তো এখন রোপওয়ে থেকে বেরোলাম। তো জেনারেলি যদি মানে সত্যিকারের রিভিউ দিই তাহলে বলবো বিকালবেলা ছাড়া উঠো না, কারণ হ্যাঁ সন্ধে হয়ে গেলে উঠে কিন্তু কোনো লাভ নেই। হ্যাঁ বিভৎস গরম, মানে আমাদের এখন এইটুকুনি চড়তে বিভৎস গরম লাগলো। মানে আমাদের সামনে আরেকটা কাপল ছিল, তাদেরও মানে বিভৎস গরম লেগেছে। তো সন্ধেবেলাটা তো নয়, কারণ বাইরের কোনো ভিউ দেখতে পারবে না, কোনো কিছু ছবি তোলা কিচ্ছু না। বিকাল হলে, বিকালে যতক্ষণ আলো রয়েছে ততক্ষণ ঠিক। অমরাবতী পার্ক থেকে ঘুরে হোটেলে একটু বসে সন্ধ্যেবেলা ঢু মেরেছিলাম নিউ দীঘা বিচ মার্কেটটা একটু ঘুরে দেখ। সন্ধ্যার এই বিচ মার্কেট যেন এক বিশাল মেলা। অমরাবতী পার্ক থেকে ফিরে, হোটেল থেকে ফিরে এখন আবার আমরা চলে এসেছি রাত্রিবেলা দীঘা মার্কেটে ঘুরতে। আর এখানে যা ভিড়, মানে দেখে মনে হচ্ছে মেলা বসেছে। আমাদের দেখাচ্ছে হ্যাঁ দুর্গাপুজোর মেলা। আর এখানে এসেই মেরি জিনিসপত্র দেখা শুরু করে দিয়েছে বিভিন্ন। আর এখানে ভিড় মানে অ্যানাদার লেভেলের ভিড়, মানে মনে হচ্ছে কোনো মেলা হচ্ছে। জাস্ট ভিড়টা তোমরা দেখো। বিভৎস ভিড়, সামনে সমুদ্র, বাট এখানে বিভিন্ন দোকান রয়েছে, বিভৎস ভিড়। আর আজকে কিন্তু বৃহস্পতিবার, উইকেন্ডসও নয়। দীঘার সমুদ্র সৈকত কিন্তু সন্ধ্যাবেলা একদম জমজমাট, মানে চারিদিকে লোকজন গিজগিজ করছে এবং প্রত্যেকটা দোকানে কিন্তু ভিড় রয়েছে। আর এটাই কিন্তু দীঘার মজা, মানে যারা দীঘাতে ঘুরতে আসে তারা কিন্তু খালি সমুদ্র সৈকত ঘুরতে আসে না, মানে সমুদ্রে স্নান করা না, আশেপাশে জায়গা ঘোরা আর এই সন্ধ্যেবেলায় সমুদ্রে মার্কেট ঘোরা, এটাই কিন্তু মানে একটা ঐতিহ্য হয়ে গেছে। আর আজকে বৃহস্পতিবার তাই এত ভিড়। আমি ভাবছি যে শনি রবিবার কী হবে। দারুণ দারুণ, যারা একটু মেলার পরিবেশ পছন্দ করেন, ঘুরতে ফিরতে ভালোবাসেন, বিশেষ করে মেরির মতো মানুষ যারা রয়েছেন, ও তো এসেই এই দোকান সেই দোকান ঘুরছে। মানে ওর ধান্দাই ছিল আমাকে সস্তা থেকে বলছে চ চ চ চ চ কিনবে 2টো জিনিস, ঘুরবে 10টা দোকান। ঠিক আছে, মানে কিনবেও না হয়তো, ঠিক নেই কিছু কিনবে না, কিন্তু প্রত্যেকটা দোকানে গিয়ে দাঁড়াচ্ছে, মানে কোনো বেসলেস জিনিস মানে নেই কিছু, সেখানেও কেউ দাঁড়াবে। এখন মেরি এখানে বেলুন ফাটাচ্ছে, কি হয় কি না। লাভলি। তো রাইট নাও এখন আমি রয়েছি আমাদের হোটেল রুমে। তো রাত্রিবেলা ঘুরে চলে আসলাম বিচ মার্কেট থেকে। তো বিচে কিন্তু একদম মেলার পরিবেশ, যা তোমরা দেখলে। তো এখন মোটামুটি রাত্রি 10:30 মতো বাজে। আমি রাতে আমাদের নিজস্ব রেস্টুরেন্ট থেকেই খাবার কিন্তু অর্ডার দিয়ে নিয়েছি, মানে আজকে সারাদিন এখান থেকেই খেলাম। তো রাতে রুটি আর আলুর দম অর্ডার দিয়েছিলাম, চলে এসছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার, রুটি আর আলুর দম। এই হচ্ছে আলুর দম, আর মেরি রুটি খাওয়া শুরু করে দিয়েছে, আমি এখনও খাইনি। তো এই দিয়ে আজকে ডিনার সারবো। আজ আমাদের দীঘায় দ্বিতীয় দিন, আর এখন এই সকাল 9:30 মতো বাজে। আমরা এখন রয়েছি আমাদের হোটেলেই।
তো এখন যাব আমাদের নিচে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। তার কারণ হচ্ছে যে 10টা অবধি কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা দেয়, আর এটাই কিন্তু হচ্ছে এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের একটা মানে আমার ব্যাপারটা ইরিটেটিং লাগে যে 10টার মধ্যে পৌঁছাতে হয়। আমি তো একটু লেট লাইটিভ মানুষ, তো আমার কাছে এই জিনিসটা একটু মানে ইরিটেটিং লাগে। এখন চলে এসেছি আমাদের যে হোটেল আছে তার হোটেলের রেস্টুরেন্টে, এবং এখানে কিন্তু জেনারেলি মানে যে ব্রেকফাস্টটা আছে সেটা কিন্তু কমপ্লিমেন্টারি এবং বুফে হয়। বাট আজকে যেহেতু অকুপেন্সিটা একটু কম হয়েছে তার জন্য কিন্তু ওরা মানে বুফেটা রাখেনি। তো আমাদেরকে কিন্তু যিনি ওয়েটার আছেন তিনি এসে বলে গেলেন যে কি কি আমাদের আজকে ব্রেকফাস্ট আমরা করতে পারবো, মানে কি কি আজকে অ্যাভেলেবেল রয়েছে। তার মধ্যে পরোটা রয়েছে, উপমা রয়েছে, ব্রেড রয়েছে, সিরিয়ালস রয়েছে, ডিম রয়েছে এবং অনেক কিছু রয়েছে। তো তার মধ্যে থেকে আমরা টুকটাক যা খাবো সেটা অর্ডার দিয়েছি, এবং এটা কিন্তু আমরা যতটা পারবো ততটা কিন্তু ওরা প্রোভাইড করবে খেতে, এমন না যে লিমিটেড, মানে আমরা যতটা খেতে চাই ওরা কিন্তু ততটাই আমাদের প্রোভাইড করবে। তো যাই হোক, আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আসুক আসটা তোমাদের দেখাচ্ছি আমরা কি কি নিলাম ব্রেকফাস্টে। আমাদের ফুল ব্রেকফাস্ট চলে এসছে। তো আমি নিয়েছি পরোটা, সবজি মানে আলুর তরকারি রয়েছে, এখানে রয়েছে উপমা, এটা রয়েছে ফ্রুট জুস, ম্যাঙ্গো ফ্রুট জুস, এখানে রয়েছে বানানা, মেরি নিয়েছে উপমা, সাথে রয়েছে বয়েলড এগ, আর এটা রয়েছে ব্রেড আর জ্যাম, আর সাথে ম্যাঙ্গো জুস। তো দেরি না করে খেয়ে নিই। তো ব্রেকফাস্ট মোটামুটি হাফ ডান এই কারণেই বলছি কারণ ব্রেকফাস্টের পর আমি অর্ডার দিয়েছিলাম একদম ছোট্ট করে ব্ল্যাক টি, ছোটো অনেকটা বড়োই কাপে দিয়ে গেছে। তো এই ব্ল্যাক টি খেয়ে কিন্তু আজকে আমাদের এই ব্রেকফাস্ট শেষ হবে। ব্রেকফাস্ট করে ঘরে চলে এসেছিলাম, মানে রুমে চলে এসেছিলাম। তারপর ভেবেছিলাম একটু বাইরে যাব, বাইরে গিয়ে কিছু সাইট সিন করবো, কিন্তু হট করে দেখলাম যে বৃষ্টি হচ্ছে। সকালবেলাও একটু বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমাদের সকালবেলা মোহনা যাওয়ার প্ল্যানটাও ক্যান্সেল হয়েছে। পুরোপুরি বৃষ্টির উপর দোষারোপ দেওয়া যায় না, কারণ ভোরবেলা উঠেছিলাম, এখন উঠে দেখলাম বৃষ্টি হচ্ছে, ভাবলাম যে একটু ওয়েট করি। তারপরে ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়েছি, আর বেরোনো হয়নি। রাইট নাও এখন আমরা রয়েছি নিউ দীঘা সি বিচে, আর বাইরে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যার জন্য দেখতেই পাচ্ছ ছাতা মাথায় আমরা দাঁড়িয়ে রয়েছি। কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু প্রচুর মানুষ নিউ দীঘা সি বিচে রয়েছে, স্নান করছে, বা আমাদের মধ্যে কেউ দাঁড়িয়ে সমুদ্রের মানে কি বলবো দৃশ্য জলকেলি উপভোগ করছে। এখন কিন্তু বিরাট ঢেউ, মানে অনেকটা জল এগিয়ে এসছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকম লাগছে এখন দীঘা সি বিচটাকে। তো আমাদের তো সকালবেলা আজকে সাইট সিন করা হলো না, জানি না বিকালবেলা হবে কি না। তো ইচ্ছা ছিল এবার দীঘার কিছু সাইট সিনগুলো করা। তো দেখা যাক বিকালে যদি এরকম বা একটু হালকা একটু কম বৃষ্টি হয় তাহলে বেরোবো, বাট এর থেকে বেশি বৃষ্টি হলে হয়তো বেরোনো যাবে না, তখন এই সমুদ্রের আশেপাশেই ঘুরতে হবে। তো দেখা যাক কি হয় কি না হয়। মানে সকালে মোহনা যাওয়াটাও হয়নি। হ্যাঁ, সকালে মোহনা যাওয়া হয়নি, বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি, মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছিল। হ্যাঁ, আমরা সব অ্যালার্ম ফেলার্ম দিয়ে সেট ফেট করে রেখেছিলাম, উঠে জানলা খুলে দেখি মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছে। কিন্তু সকালবেলা মোহনা যাওয়াটা হয়নি, সকাল থেকে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে দীঘাতে। তবে ওয়েদারটা খুব ভালো, ওয়েদারটা ভালো আছে, বেশি গরম নেই, রোদটা নেই, এর জন্য ভালো লাগছে, ঘুরে ভালো লাগছে, যারা ঘুরছে তাদের হয়তো ভালো লাগে। তো আজকে তো বেশিক্ষণ বিচে থাকতে পারিনি, কারণ বৃষ্টি পড়ছিল, ওর জন্য চলে এসেছি। চলে এসে একটু রেস্ট নিয়ে স্নান টান করে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম আমাদের নিচের রেস্টুরেন্ট থেকে, এখান থেকেই খাওয়া দাওয়া করছি, কারণ খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো। তো আজকে কি অর্ডার দিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এখানে রয়েছে একটা ফুল প্লেট রাইস, আর এখানে রয়েছে মাটন রোগান জোশ, দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার খেয়ে দেখার পালা। খাবার এখানে যথেষ্ট ভালোই, তো চলো সময় নষ্ট না করে খেয়ে নিই। তো এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে মাটন। তো একটু খেয়ে দেখি, মাটনটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছে, দারুণ তুলতুলে। এবার খেয়ে দেখার পালা যে খেতে কেমন হয়েছে। খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে, বেশ টেস্টি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে এই 4:45 মতো। এখন আমরা বেরোবো দীঘার সাইট সিইংয়ের জন্য। একটু দেরি হয়ে গেল, তাও দেখা যাক কতগুলো সাইট সিন করতে পারি, কারণ বাইরে কিন্তু মাঝে মধ্যেই মানে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে তো প্রায় অনেকক্ষণ দুপুরবেলা অবধি হলো, কিন্তু তারপরেই মাঝে মাঝে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, এখন একটু কমেছে। তাই এখন আমরা বেরোচ্ছি সাইট সিনের জন্য। তো আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। তো মোটামুটি 5টা জায়গা কভার করার আমাদের ইচ্ছা আছে। একটা হচ্ছে তালসারি, একটা হচ্ছে উদয়পুর, ওশিয়ানিয়া বিচ, দুটো মন্দির পড়বে,
আর কাজু বাদামটা দেখার চেষ্টা করব। তো আমরা একটু লেটে বেরিয়ে পড়েছি, 5টা বেজে গেছে এখন। যদি আরেকটু আগে বেরোতাম হয়তো ভালো হতো। তো যাই হোক, দেখা যাক কতগুলো কমপ্লিট করতে পারি। ঘুরতে মোটামুটি 3 ঘন্টা টাইম লাগে, ততক্ষণ তো আলো থাকবে না। যাই হোক, দেখা যাক কতটা কি কভার করা যায়। এই হচ্ছে ওশিয়ানি বিচের রাস্তা। এখানে অনেকগুলো সিঁড়ি দেখতে পাচ্ছি, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। ওশিয়ানি বিচে এসে একটা জিনিস দেখছি যে আমাদের অনেকগুলো সিঁড়ি অতিক্রম করতে হচ্ছে। তো এই আমি প্রথম দেখলাম, মানে কোনো বিচে যাওয়ার জন্য সিঁড়িতে উঠতে হচ্ছে। এক্স্যাক্টলি। তো জেনারেলি কিন্তু নামতে হয়, বাট এখানে দেখছি উঠতে হচ্ছে। যাকে দেখি যাই। তো এখন অনেকটা কাছে চলে এসেছি ওশিয়ানিয়া বিচের। তো এটা দেখে যা বুঝলাম যে কিছুই না, এখানে জাস্ট একটা বিচটা একটু শান্ত, লোকজন কম আছে, এই হচ্ছে ব্যাপার। আর এই দিকে একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারে উঠলে হয়তো উপর থেকে ভালো ভিউ পাওয়া যাবে। আমি আর উপরে উঠবো না, তোমরা যদি কখনো আসো এসে উপরে উঠে দেখতে পারো। আর মোটামুটি বিচটা হচ্ছে ফাঁকা বিচ, শান্ত। যারা আমার মতো ফাঁকা জায়গা পছন্দ করো তারা এই জায়গাটা এসে অনেকক্ষণ সময় স্পেন্ড করতে পারো। তো ওশিয়ানিয়াতে এসে যা বুঝলাম বিচে এসে, যে এখান থেকে কিন্তু উদয়পুর এবং ওইদিকে পিছনে হচ্ছে ঢেউসাগর খুবই কাছে। মানে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি কতটা কাছে। ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদের। ওই যে ওই জায়গাটা, ওইটা হচ্ছে উদয়পুর বিচ। আর এই দিকে ওই যে ওই জায়গাটা রয়েছে, ওটা হচ্ছে ঢেউসাগর। তো এখান থেকে কিন্তু খুবই কাছে। তো ওশিয়ানিয়া দেখে এখন আমরা যাচ্ছি উদয়পুরের দিকে। তো ওশিয়ানিয়া থেকেও কিন্তু উদয়পুর যাওয়া যায়, বাট আমার মনে হচ্ছিল ওটা একটু অনেকটা হাঁটতে হবে বলে আমি আর ওখান থেকে যাইনি। তো আমরা এখান থেকেই যাচ্ছি, ডাইরেক্ট যেভাবে উদয়পুর আমরা যাই সেভাবে উদয়পুর যাচ্ছি। এটা হচ্ছে উদয়পুর বিচ, চারিদিকে দোকান আর সামনে দেখা যাচ্ছে বিচ। তো হচ্ছে উদয়পুর বিচ। এখানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের খাওয়ার জিনিসপত্র, বিভিন্ন খাওয়ার জিনিস, তার মধ্যে মাছ ভাজা আছে, বিভিন্ন ধরনের ভাজাভুজি আছে, আরও অনেক জিনিসপত্র আছে। সেগুলো তোমরা এখানে বসে এসে এনজয় করতে পারো। যদি কোনো একটা দিন সকাল দাও তাহলে আরও ভালো লাগবে। আর এছাড়া এখানে কিন্তু অনেক রাইডের ব্যবস্থা রয়েছে। এবার সেই রাইডগুলো কতটা সেফ আমি জানি না, আমি রেকমেন্ড করবো না, বাট আছে, আমি তোমাদের জাস্ট এটা বললাম। উদয়পুর সমুদ্র সৈকতকে বলা যেতে পারে মিনি গোয়া। তবে ব্যক্তিগত আমার মতামত, এই বিচে বাচ্চা বা ফ্যামিলি না নিয়ে আসাই বুদ্ধিমানের কাজ হবে। এখানে কিন্তু বাইকের, স্কুটিতে ঘোরারও ব্যবস্থা রয়েছে। কত করে স্কুটি? 200। আচ্ছা ও আচ্ছা, থ্যাংক ইউ। তো 200 টাকা, হ্যাঁ 200 টাকা করে নেয় এরা। লাল কাঁকড়া মোহনা অবধি যাবে যদি তুমি নিজে চালিয়ে যাও। উদয়পুর দেখা কমপ্লিট, এখন আমরা যাচ্ছি তালসারির উদ্দেশ্যে। তো চলো একবারে গিয়ে তালসারিতে দেখা হচ্ছে। তো রাইট নাও এখন আমরা চলে এসেছি তালসারিতে। তো এই জায়গাটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা জায়গা দীঘা ঘুরতে আসলে, কারণ এখানকার যে ভিউ দারুণ। আমি তোমাদের এখান থেকে উপর থেকে একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে তালসারি ভিউ। এই তালসারি জায়গাটা এত সুন্দর, মানে তোমরা যদি দীঘা আসো অবশ্যই আসবে। আমার তো পার্সোনালি দারুণ লাগে জায়গাটা। মানে এখানে যে নদী আছে, একটা নদী গেছে মাঝখান থেকে, এবং তারপরে সেটা পেরিয়ে যেতে হয়। সেই পেরিয়ে গেলে কিন্তু তোমরা সমুদ্র পাবে। বাট এখন কতটা যেতে পারবো জানি না, কারণ জল হয়ে রয়েছে। আগে নৌকা করে পারাপার করতে ওই সামনের জায়গাটা, আমি গেলে তোমাদের দেখাচ্ছি। এখনও দেখি পারাপার করছে। তো চলো সামনে যাই, গিয়ে দেখি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই সামনে, এটা সমুদ্র নয়, এটা হচ্ছে নদী। এই নদী পেরিয়ে গিয়ে যে চরটা দেখা যাচ্ছে, ওই চরের পাড়ে হচ্ছে সমুদ্র। আর এই নদীটা গিয়েই মিশেছে ওইদিকে সমুদ্রে। এই নদীটা পার হওয়ার জন্য আগে ভটভটি থাকতো, কিন্তু এখন নেই। বাট আগে যখন বর্ষার আগে অবধি কিন্তু এই জায়গাগুলোতে এত জল থাকতো না, তখন পার হয়ে ওদিকে যাওয়া যেত।
তো এখন একদম দাঁড়িয়ে রয়েছি তালসারি যে নদী আছে সেই নদীর সামনে। এই নদী পেরিয়ে ওই দিকটায় হচ্ছে সমুদ্র, ওই সমগ্র দিকটা হচ্ছে সমুদ্রের দিক। আগে আমরা যতবার এসেছি ওইদিকে গেছি, কিন্তু এবার যাওয়া যাচ্ছে না কারণ জলটা একটু বেশি রয়েছে। আগে ওই দিক দিয়ে যাওয়া যেত, বাট আমরা এখন ওইদিকে আর যাচ্ছি না কারণ অনেকটা হাঁটতে হবে, তাই আর সময়ও নেই। এই জায়গাটাই কিন্তু খুব ভালো, এখানে এসে তোমরা ঘুরতে ফিরতে পারো, যারা রিলস করছো সেগুলো করতে পারো, ফটো তোলার জন্য দারুণ জায়গা। তো আমাদের তালসারি ঘোরা কমপ্লিট। তো কেমন লাগলো ওটা? ও খুব ভালো, তো তালসারিতে কিন্তু ভালো লাগে জায়গাটা, খুব দারুণ লাগে ফটো রিলস এই সমস্ত যারা তুলতে চাও তারা বিকালের টাইমে, মানে যদি 4টে থেকে 5টার মধ্যে, বা 4টে না 4:30 5টার মধ্যে আসতে পারো, দারুণ লাইট পাবে এবং দারুণ ছবি উঠবে। সানসেটের সময়টা খুব ভালো। হ্যাঁ, আমরাও কিন্তু কিছু ছোট্টখাটো রিলস আর কি বলে তোমার ফটো তুলেছি, যেগুলো ইনস্টাগ্রামে আপলোড করব। তো তোমরা যদি সেগুলো দেখতে চাও তো আমি এখানে আমার ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিচ্ছি, মোটারটাও এখানে দিয়ে দেবো। তো তোমরা চাইলে সেখানে গিয়ে ফলো করে নিতে পারো। তো চলো এখন যাই, গিয়ে অটোওয়ালা দাঁড়িয়ে আছে, খেপে না যায়, অনেকক্ষণ আমরা কাটিয়ে দিয়েছি, অনেকক্ষণ তালসারিতে কাটিয়ে দিয়েছি। এখন আমাদের 2টো মন্দির কভার করতে হবে, তারপরে আমরা ফিরবো। তো চলো যাই। তো তালসারি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যাচ্ছি যে 2টো মন্দির আমাদের বাকি আছে, সেই মন্দির 2টো দেখতে। তো চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি শ্রী চন্দনেশ্বর মন্দিরের সামনে। এই মন্দিরটায় এর আগে আমি 2014 সালে এসেছিলাম, তখন কিন্তু এত সুন্দর ছিল না, বাট এখন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই শ্রী চন্দনেশ্বর মন্দির। এই মন্দিরে আমি আগেও বললাম এসেছি, সেই 2014 সালে। তখন কিন্তু এত সুন্দর লাইট টাইট ছিল না, এখন কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, লাইট টাইট দিয়েছে, দারুণ লাগছে দেখতে। তো এই মন্দিরটা কিন্তু এখন খুব সুন্দর করেছে, দেখে খুব ভালো লাগলো। তো যাই ভিতরে গিয়ে দর্শন করে আসি। হয়তো ভিতরে ক্যামেরা অ্যালাউ করবে না, যদি অ্যালাউ করে তোমাদের দেখাবো, আর না হলে দর্শন করে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চন্দনেশ্বর মন্দির দেখা আমাদের কমপ্লিট হয়ে গেল, খুবই ভালো লাগলো। এখন আমরা বেরিয়ে যাব অন্য একটা মন্দিরের দিকে, মানে সেটাই হয়তো আজকে আমাদের শেষ দর্শনীয় স্থান। আর তোমরা এই মন্দিরে আসলে যে গাড়ি করে আসবে সেই গাড়িতে কিন্তু জুতোটা রেখে আসবে, কারণ এই মন্দিরে কিন্তু জুতো পরে যাওয়া যায় না, রাখার হয়তো জায়গা, জুতো রাখারও ব্যবস্থা। তো চলো এবার আমরা আমাদের শেষ স্পটে চলে যাই। তো রাইট নাও এখন আমরা চলে এসেছি রাধামাধব মন্দিরে, বাট এখানে আমরা এখন ভিতরে যাব, কিন্তু এখানে কিন্তু পুরোপুরি ফটো তোলা নিষেধ, তাই এর কোনো ভিডিও করতে পারবো না। আমরা যাই ভিতরে গিয়ে দেখে আসি কী রকম কী রয়েছে, সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের এসে বাইরে বলছি। তো রাধামাধব মন্দির থেকে আমরা বেরিয়ে আসলাম। মন্দিরটা কিন্তু ভিতরে ছোট্ট হলেও সুন্দর, ভিতরে কিন্তু জগন্নাথজির মূর্তিও রয়েছে, তো খুবই ভালো লাগবে। পাশে একটা ছোট্ট স্টোর আছে, যেখান থেকে তোমরা গোপাল বা কৃষ্ণের জন্য বিভিন্ন জিনিস নিতে পারো। মেরিও ওখান থেকে গোপালের জন্য একটা ছোট্ট বাঁশি নিয়েছে। তো মোটামুটি অনেক কালেকশন আছে, তোমরা চাইলে তোমাদের বাড়িতে যদি গোপাল বা কৃষ্ণ থাকে নিতে পারো। তো এইটার সাথে সাথে মোটামুটি আজকে আমাদের ট্যুর কমপ্লিট হয়ে গেল। এখন আমরা সোজা পৌঁছে যাব আমাদের হোটেলের সামনে। কমপ্লিট করে এখন চলে এসেছি আমরা আমাদের রুমে। তো মোটামুটি যে কটা জায়গা ঘুরলাম বেশ ভালোই লাগলো, কিছু জায়গা একটু নতুন করে আবার দেখলাম, সেগুলো আরও ভালো লাগলো। তো যাই হোক, এবার তোমাদের আমি একটু খরচের কথাটা বলে দিই। আমরা যে এই কটা ট্যুর করলাম, এই ট্যুর করতে যে আমরা অটোটা রিজার্ভ করেছিলাম সেটা আমাদের 700 টাকা পড়েছে। 750 টাকা চেয়েছিল, আমরা সেটা 700 টাকায় ভাড়া করেছি। হয়তো বেশি নিয়েছে কম নিয়েছে আমি জানি না, আমি বেশি দরদাম করিনি কারণ হাতে সময় ছিল না। তো 700 টাকাতে আমি বুক করেছি, এবং যে জায়গায় দাঁড়িয়েছিল, মানে কিছু কিছু জায়গায় যেরকম ওই মন্দিরটায়, তারপরে হচ্ছে তোমাদের তালসারি, উদয়পুর, এই 3টে জায়গায় 20 টাকা করে পার্কিং চার্জ নিয়েছে অটো, সেটা কিন্তু আমাকেই দিতে হয়েছে। তো এই করে 60 টাকা লেগেছে, তাছাড়া কিন্তু আর কোনো খরচ হয়নি। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আবার আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। তো আজকে আমরা যাচ্ছি ওল্ড দীঘায়, আজকে নিউ দীঘায় যাচ্ছি না, কারণ কালকে একবার নিউ দীঘা ঘুরেছি। তো একবার ওল্ড দীঘাটা ঘুরে আসি এবং তোমাদেরকে ওল্ড দীঘাটা দেখাই। তো চলো গিয়ে দেখি। আর ওল্ড দীঘাটা মেরি স্পেশালি খুব পছন্দের, কেন আমি জানি না, হয়তো হ্যাঁ, তবে এটা ঠিক যে ওল্ড দীঘা কিন্তু খুব জমজমাট একটা জায়গা, বেশি নিউ দীঘার থেকে বেশি জমজমাট জায়গা কিন্তু ওল্ড দীঘা। তো এখন আমরা চলে এসেছি ওল্ড দীঘা সি বিচে। এখানে যা ভিড়, মানে মনে হচ্ছে দুর্গাপুজোর মেলা হচ্ছে। আজকে হচ্ছে শুক্রবার, আজকে এই ভিড়
শনি রবিবার কি ভিড় হবে জানি না। ভিড়টা দেখো, দেখো অসম্ভব ভিড়, অসম্ভব। এখানে বসার যে জায়গাগুলো রয়েছে সেগুলোও মানে পুরো ফুল। আগে যতবার এসেছি সমুদ্রের নিচে ওইখানে ওই বসার জায়গাগুলো আছে, বসার জায়গা না ঠিক বোল্ডার ফেলা আছে, ওখানে বসে টুকটাক খাওয়া দাওয়া যায়। এখন ফাঁকা আছে কিনা জানি না, দেখতে হবে। গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের দীঘাতে থার্ড ডে, মানে আজকে আমরা দীঘা থেকে বেরিয়ে যাব। সকাল এখন প্রায় 9টা 10-15 মতো বাজে। নিচে এখন যাব ব্রেকফাস্ট করতে, কারণ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ওই 10টার পরে আর দেয় না, ওই এক সমস্যা। তো যাই নিচে থেকে ব্রেকফাস্ট করে আসি, তারপরে ব্রেকফাস্ট করে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর সোজা বেরিয়ে যাব। 11টা 10-এ আমাদের বাস আছে শ্যামলী পরিবহনের, যেটা সামনের অম্বালিকা হোটেল থেকে ছাড়ার কথা, মানে ওখান থেকে ছাড়বে, আমার ফোন করেছিল। তো যাই হোক, এখন যাই নিচে থেকে ঝটপট ব্রেকফাস্টটা করে আসি। শেষ দিনের ব্রেকফাস্টে ছিল বুফে। মেনুতে প্রায় সব আইটেমই সেম থাকলেও শুধু আগের দিনের উপমার জায়গায় ছিল পোহা বা চিড়ের পোলাও। আমি এখন রয়েছি হোটেল অম্বালিকার সামনে। এখান থেকে কিন্তু আমাদের নিউ দীঘা থেকে যে বাস, শ্যামলীর বাস ধর্মতলায় যায়, তার স্টপেজ। আমাকে ফোনও করেছিল, বললো এখান থেকেই বাস নাকি ছাড়বে। তো আমরা এখানেই দাঁড়িয়ে রয়েছি এখন এসে। তো দেখা যাক, 11টা 5-এর মধ্যে আমাদের আসতে বলেছিল, 11টা 10-এর টাইম। তো এখনও আমরা আগেই চলে এসেছি, এখন 11টা বাজলো সবে, তো এখনও 5 মিনিট দাঁড়াতে হবে। বাসে ফেরার জার্নির সাথে সাথে শেষ হলো এবারের মতো 2 রাত 3 দিনের আমাদের এই দীঘা ভ্রমণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব ফ্যামিলির সাথে যুক্ত হতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।